ধন্যবাদ সবাইকে এসপি কোচিংয়ে আজকের ফ্রি লাইভ ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী দ্বৈত জের। যারা যারা জয়েন হচ্ছ একটু সবাই শেয়ার করে সবাইকে জানাই দাও যে ক্লাস শুরু হচ্ছে। সাউন্ড একটু দেখেন তো, সাউন্ড দেখেন তো। স্বাগতম সবাইকে। আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আর যারা জয়েন হচ্ছে একটু শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছায় দাও। আজকে আমাদের হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ টপিক, ব্যাংক সমন্বয় বিবরণী, যেখান থেকে অবশ্যই তোমাদের সিকিউ আসবে, আবার এমসিকিউ আসবে। তো এমসিকিউ পারার জন্য তো তোমার বেসিক ক্লিয়ার রাখতে হবে, কারণ এমসিকিউ আমি আগেও বলছি বারবার, আমরা যেটা বলি এমসিকিউ সবগুলো ডিপেন্ড করে তোমার বেসিকের উপর। তো আজকের ক্লাস করলে তোমরা এমসিকিউর অনেক টপিক বুঝবা, যেগুলো এমসিকিউতে কাজে লাগবে। আবার দ্বৈত জের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এবার আমাদের আসার সম্ভাবনা খুব বেশি ব্যাংক সমন্বয় বিবরণীতে, তাই তোমরা এইটা করলে পরীক্ষায় আনসার করতে পারবা। যারা জয়েন হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাও ক্লাস সাউন্ড ক্লিয়ার কিনা, আর লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা আজকের ক্লাসে গতবারের অ্যাসাইনমেন্টের উইনারের নাম ঘোষণা করব। ছবিটা তো হ্যাঁ, সুমি মহাজন নমস্কার। আমাদেরকে একটু জানাও সাউন্ড ক্লিয়ার কিনা। সাইমা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু শেয়ার করে দাও সবাই। আমরা শুরু করতেছি তাহলে আজকের ক্লাস। ধন্যবাদ। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ব্যাংক সমন্বয় বিবরণী যে দ্বৈত জের পদ্ধতি, এই দ্বৈত জের পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রশ্নগুলো আসে এবং এই সমাধান আমরা কিভাবে করব। তো গণিত সমাধানের জন্য আমার প্রথমেই যা যা মনে রাখতে হবে, দেখেন একক জের পদ্ধতিতে আমি বলেছিলাম ব্যাংক ইজ অলওয়েজ রাইট, মানে ব্যাংক কখনো ভুল হবে না, সবসময় আমানতকারী ব্যাংকের সাথে মিল করবে, অর্থাৎ নগদান বইকে সবসময় পাস বইয়ের সাথে মিল করতে হবে। কিন্তু দ্বৈত জের পদ্ধতিতে একটু মনে রাখবেন যে দ্বৈত জের পদ্ধতিতে সবসময় ভুল যে করবে শুদ্ধ করার দায়িত্ব তার, অর্থাৎ ভুল যদি ব্যাংক করে থাকে তাহলে শুদ্ধ করার দায়িত্ব ব্যাংকের, ভুল যদি মক্কেল করে থাকে শুদ্ধ করার দায়িত্ব মক্কেলের। ওকে, অর্থাৎ ব্যাংকের যদি ভুল হয়ে থাকে ব্যাংক শুদ্ধ করবে পাস বইতে, আর মক্কেলের যদি ভুল হয়ে থাকে মক্কেল শুদ্ধ করবে নগদান বইতে। আচ্ছা, সো সেকেন্ড অফ অল যে জিনিসটা আমার একটু মাথায় রাখতে হবে, এখানে যখন আমরা একক জের পদ্ধতিতে ম্যাথ করতাম তখনও দুইটা সূত্র ছিল, এখানেও দুইটা সূত্র আছে, কিন্তু দুইটা সূত্রের মধ্যে একটু ডিফারেন্স আমরা দেখব। দেখেন একক জের পদ্ধতিতে ছিল কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা 1 নম্বর সূত্র, নগদান পাস বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 1 নম্বর সূত্র, নগদান বই অনুযায়ী ডেবিট জের 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ডেবিট জের 1 নম্বর সূত্র। কিন্তু দ্বৈত জের পদ্ধতিতে মাথায় রাখবেন
ব্যাংক জমা বললেই সেটা নগদান বই হোক বা পাস বই হোক, এটা হচ্ছে 1 নম্বর সূত্রের আন্ডারে পড়বে। ডিফারেন্স ইজ বিটুইন একক জের এবং দ্বৈত জেরের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখব সেটা হলো একক জের আর দ্বৈত জেরের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখব সেটা হচ্ছে এই সূত্রের মধ্যে দেখেন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলক বা পাস বই অনুযায়ী ব্যাংক জমা বলক 1 নম্বর সূত্রে যাবে। ডিফারেন্স জায়গায় দেখবেন সেটা হচ্ছে এখানে যে নগদান বই অনুযায়ী ডেবিট জের যদি বলে 1 নম্বর সূত্রে বসবে, কিন্তু পাস বই অনুযায়ী ক্রেডিট জের হবে 1 নম্বর সূত্র। ওকে, আচ্ছা 2 নম্বর সূত্রের আন্ডারে যাবে কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, নগদান বই অনুযায়ী ক্রেডিট জের, পাস বই অনুযায়ী ডেবিট জের। তার মানে ডিফারেন্স একক জেরের সাথে এই জায়গায়, ঠিক আছে। সো ইন শর্ট মাথায় রাখবেন, ব্যাংক জমা মানেই 1 নম্বর সূত্র, ব্যাংক জমা মানেই 1 নম্বর সূত্র, ব্যাংক জমা অতিরিক্ত মানেই 2 নম্বর সূত্র। ওকে, আর নগদান বই অনুযায়ী ডেবিট জের 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ক্রেডিট জের 1 নম্বর সূত্রে পড়বে, নগদান বই অনুযায়ী ক্রেডিট জের 2 নম্বর সূত্রে পড়বে, পাস বই অনুযায়ী ডেবিট জের 2 নম্বর সূত্রে পড়বে। এবার আবার একটু মনে করাই দিই যে 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্রের কাহিনী কি। 1 নম্বর সূত্র বলতে বোঝায়, অর্থাৎ আমার চিন্তাধারা থাকবে স্বাভাবিক বা সোজা চিন্তা, যেভাবে আমরা নর্মালভাবে চিন্তা করি, নর্মালভাবে ম্যাথ শো করি, ওইভাবেই করব। আর 2 নম্বর সূত্রে যেটা আমাদের মাথায় চিন্তা আসবে ঠিক ওইটার উল্টা কাজটা আমরা করব। একটু মাথায় রাখবো, 1 নম্বর সূত্র অনুযায়ী যা যোগ করা হয় 2 নম্বর সূত্র অনুযায়ী তা বিয়োগ করা হয়, 1 নম্বর সূত্র অনুযায়ী যা বিয়োগ করতে হবে 2 নম্বর সূত্র অনুযায়ী তার যোগ করতে হবে। ওকে, অর্থাৎ একে যা করব 2 এ তার উল্টাটা করব। ওকে ওকে, তামজিদ ফারুক, লাভ ইউ স্যার। ইয়েস, আই লাভ ইউ টু তামজিদ, অনেকদিন পরে। আচ্ছা, এরপর আসি, আমরা একটা ম্যাথ দেখবো এখানে, আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করব। একটু দেখি, দেখেন প্রশ্ন আমাকে কি বলেছে, 2024 সালের 31শে জুলাই তারিখে XYZ কোম্পানির নগদান বইয়ের উদ্ধৃত্ত ছিল 40,000 টাকা, ব্যাংক বিবরণীর উদ্ধৃত্ত ছিল 28,500 টাকা। তো দেখেন আমরা আগে এই ম্যাথ সলভ করার আগে দ্বৈত জের পদ্ধতিটা দেখতে কিরকম হয় একটু এই জায়গায় আসি। দেখেন দুই দিকে দুইটা জের বসছে, বাম দিকে নগদান বইয়ের জের, ডান দিকে ব্যাংক বিবরণীর জের। কিছু জিনিস নগদান বইয়ের সাথে যোগ হবে, কিছু জিনিস ব্যাংক পাস বইয়ের সাথে যোগ হবে, কিছু জিনিস নগদান বই থেকে বাদ যাবে, কিছু জিনিস পাস বই থেকে বাদ যাবে। লক্ষ্য করার বিষয় হলো যে যোগ বিয়োগ করার পরে এখানে দুইটা যে অ্যামাউন্ট হবে, এই দুইটা অ্যামাউন্ট কি হবে, সেম হবে, অর্থাৎ দুইটা রেজাল্টই সেম আসবে। ওকে, এবার আমরা কোয়েশ্চেনে যাই একটু। দেখেন বললো কি, নগদান বই অনুযায়ী ডেবিট উদ্ধৃত্ত 40,000, পাস বই অনুযায়ী ব্যাংক উদ্ধৃত্ত 28,500। দেখেন দুইটারই ডেবিট জের বলছে, নগদান বই অনুযায়ী ডেবিট জের, পাস বই অনুযায়ী ডেবিট জের বলছে। তাহলে কোন সূত্রে পড়ে একটু কমেন্ট করেন। 1 নম্বর সূত্রে পড়ে, একটু বুঝছেন কিনা দূর বলেন, একটু বুঝছেন কিনা এটা বলেন। যে এখানে যে বললো যে নগদান বই অনুযায়ী উদ্ধৃত্ত 40,000, ব্যাংক বিবরণী অনুযায়ী উদ্ধৃত্ত 28,500, দুইটাই হচ্ছে জমা, ব্যাংক জমা। আর ব্যাংক জমা বললেই দ্বৈত জেরের ক্ষেত্রে এটা 1 নম্বর সূত্রের আন্ডারে পড়ে। ওকে, দেখেন নগদান বই অনুযায়ী ডেবিট উদ্ধৃত্ত 40, পাস বই অনুযায়ী ডেবিট উদ্ধৃত্ত 28,500 আমরা বসাইলাম। ওকে, এতটুকু বুঝছেন কিনা জানান যে উদ্ধৃত্তটা দুই দিকে বসাইতে হবে এবং দুইটাই হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত্ত, দুইটা দুই দিকে বসালাম। এটা বুঝছেন কিনা একটু জানান, কমেন্ট করেন। আপনারা এতটুকু বুঝলে আমি নেক্সট স্টেপে যাব। ওকে, তো পরের স্টেপে আসি আমরা। দেখেন পরের স্টেপ কি বলছে, ব্যাংক কর্তৃক দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2,500 টাকা নগদানভুক্ত হয়নি। আগে কোয়েশ্চেনটা একটু বিশ্লেষণ করি। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, দেনাদার আমাকে টাকা দিয়েছে, দেনাদার ব্যাংকে টাকা দিয়েছে, ব্যাংক সেটা জমা করেছে, কিন্তু আমি নগদানভুক্ত করি নাই। নগদানভুক্ত করি নাই মানে কার ভুল, মক্কেলের ভুল, আমানতকারীর ভুল। তাহলে ভুল যার, শুদ্ধ করার দায়িত্ব তার। ওকে, দেখেন ব্যাংক যোগ করেছে কিন্তু আমি যোগ করি নাই, ব্যাংক যোগ করেছে কিন্তু আমি যোগ করি নাই। আমি যোগ করি নাই মানে কি, নগদান বইতে আমি যোগ করি নাই। তাহলে ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, আমার। তাহলে নগদান বইতে কি হবে,
নগদান বইয়ের সাথে কি হবে? নগদান বইয়ের সাথে যোগ হবে, এটা নগদান বইয়ের সাথে যোগ। এর দূর বুঝছেন কিনা একটু জানান। যেহেতু দ্বৈতজের পদ্ধতি, ভুল যার শুদ্ধ করার দায়িত্ব তার। ওকে, সো দেখেন এটার ইম্প্যাক্টটা কিভাবে গেল। দেখেন দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2500 টাকা নগদান বইয়ের উদ্ধৃতির সাথে আমরা কি করলাম? যোগ করলাম। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 2500 টাকা আমরা নগদান বইয়ের সাথে যোগ করলাম। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন আসি। যেহেতু এটা বুঝছেন, আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাচ্ছি, একটু ফাস্ট যাব আজকে। ওকে, দেখেন ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক কথাটার মানে কি? পাওনাদারকে প্রদত্ত চেক, পাওনাদারকে পরিশোধিত চেক, অর্থাৎ যে চেক আমি আমার পাওনাদারকে প্রদান করে থাকি। ইস্যুকৃত চেক যা ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি, অর্থাৎ আমি পাওনাদারকে একটা চেক দিয়েছি যা ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি, অর্থাৎ ব্যাংক এখনো মাইনাস করেনি। আমি মাইনাস করেছি আমার বই থেকে, কিন্তু ব্যাংক তার পাস বই থেকে মাইনাস করেনি। ইস্যুকৃত চেক আমি মাইনাস করেছি, নগদান বই থেকে মাইনাস করা হয়েছে, কিন্তু ব্যাংকের পাস বই থেকে এখনো মাইনাস করেনি। তাহলে ভুল কার? ব্যাংকের। যেহেতু এটা দ্বৈতজের পদ্ধতি, যেহেতু এটা দ্বৈতজের পদ্ধতি, শুদ্ধ করার দায়িত্ব কার? তাও ব্যাংকের। ভুল যার, শুদ্ধ করার দায়িত্ব তার। তাহলে ব্যাংক যেহেতু মাইনাস করেনি, ব্যাংক এখন পাস বই থেকে কি করবে? মাইনাস করবে। এটা একটু জানান, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় সময় আসে, এটা আসবে নেক্সটেও, যতবারই কোয়েশ্চেন হবে এই কোয়েশ্চেনটা থাকবে। একটু জানান এটা বুঝছেন কিনা। ওকে, ঠিক আছে, তাহলে এটার ইম্প্যাক্ট একটু দেখি এবার। দেখেন ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা আমরা পাস বই থেকে মাইনাস করি। কেন মাইনাস করছি আবার একটু বলি। ইস্যুকৃত চেক, আমি একজন পাওনাদারকে চেক প্রদান করেছি, আমি চেক প্রদান করার সাথে সাথে আমি আমার নগদান বই থেকে ওই টাকাটা মাইনাস করেছি। দ্যাট মিনস আই এম রাইট। এখন এই চেকটা ব্যাংক মাইনাস করেনি, ব্যাংকে উপস্থাপন হয়নি, এই কারণে ব্যাংক মাইনাস করেনি। তাহলে ভুল কে করছে? ব্যাংক। শুদ্ধ করার দায়িত্ব কার? ব্যাংকের। এই কারণে ব্যাংক তার পাস বই থেকে এই টাকাটা মাইনাস করেছে। ওকে, 3 নাম্বার কোয়েশ্চেন আসি। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক শুধু লভ্যাংশই আদায় করে না, ব্যাংক মক্কেলের হয়ে সুদ, বিভিন্ন প্রকার সুদ বা দেনাদারের কাছ থেকেও আদায় করে। তো ব্যাংক যখন লভ্যাংশ আদায় করে, ব্যাংক যখন লভ্যাংশ আদায়, আচ্ছা এতটুকু বুঝছেন কিনা একটু কমেন্ট করেন ভাই। ওকে, মেবি একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু জানান তো এখন সিগন্যাল আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করেন তো, একটু জানান নেটওয়ার্ক এখন ক্লিয়ার পাচ্ছেন কিনা। তো নেটওয়ার্কের প্রবলেম, ব্লার আসছে। মেবি ক্লিয়ার। ওকে, আচ্ছা আমি 3 নাম্বারটা আবার একটু প্রথম থেকে বলি। হ্যাঁ, আবার প্রথম থেকে বলছি আমি। দেখেন ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক আমার হয়ে লভ্যাংশ আদায় করেছে, এ কারণে ব্যাংক তার পাস বইতে আমার অ্যাকাউন্টের সাথে টাকাটা কি করলো? যোগ করলো। কিন্তু আমি এখনো যোগ করি নাই,
তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। ঠিক আছে, এই কারণে আমি নগদান বইয়ের সাথে টাকাটা কি করব? যোগ করব। দেখেন বুঝছেন কিনা। আমি আবার একটু বলি, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। ব্যাংক যখন আমার হয়ে কোনো কিছু আদায় করে, ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে টাকাটা কি করে? যোগ করে। কিন্তু আমি আমার নগদান বইতে এই টাকাটা যোগ করি নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। এই কারণে আমি নগদান বইয়ের সাথে টাকাটা কি করব? যোগ করব। দেখেন বুঝছেন কিনা। ওকে, দেখেন এটার ইম্প্যাক্ট একটু দেখি। দেখেন ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ঠিক আছে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। আবার একটু বলি, ব্যাংক আমার হয়ে লভ্যাংশ আদায় করেছে, ব্যাংক তার পাসবইতে যোগ করেছে, কিন্তু আমি যোগ করিনি। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব আমার। এই কারণে আমি আমার নগদান বইয়ের সাথে এই টাকাটা কি করব? যোগ করে দেখাবো। ওকে, আসেন পরেরটাতে যাই। ব্যাংক কর্তৃক জমাকৃত চেক আদায় হয়নি। ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি। আচ্ছা, ব্যাংকে জমাকৃত চেক আদায় করে কি? আগে এটা জেনে রাখি, ব্যাংকে জমাকৃত চেক আদায় করবেও কিন্তু ব্যাংক। ব্যাংকে যেহেতু জমা দিচ্ছে, আদায় করবেও কে? ব্যাংক। তার মানে আদায় হয়নি মানে কি? ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংক টাকাটা আদায় করেনি। ঠিক আছে, ব্যাংক টাকাটা আদায় করেনি। ওকে, তো আমি আমার একটা চেক, দেনাদারের চেক আমি যেটা রিসিভ করেছি, ওই চেকটা আমি আমার নগদান বইতে যোগ করলাম। আমি আমার নগদান বইতে ওই চেকটা যোগ করলাম, কিন্তু ব্যাংক ওই টাকাটা এখনো পর্যন্ত তার পাস বইতে কি করে নাই? যোগ করে নাই। ভুল কার? ব্যাংকের। শুদ্ধ করার দায়িত্ব কার? তাও ব্যাংকের। এই কারণে ব্যাংক কি করবে? তার পাস বইয়ের সাথে টাকাটা যোগ করে দিবে। দেখেন এটা বুঝছেন কিনা। 4 নাম্বারটা একটু কমেন্ট করেন, এটা বুঝছেন কিনা। এই 2 নাম্বার আর 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট, একটু কমেন্ট করেন। চার নাম্বারটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, হ্যাঁ স্যার বুঝছি। ওকে, তাহলে আমি সেকেন্ড স্টেপে যাই। এটার ইম্প্যাক্টটা কি এবার একটু দেখি। সরি, দেখেন ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি, কার দ্বারা আদায় হয়নি? ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আবার একটু বলি, ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি। ব্যাংকে জমাকৃত চেক আদায় করে ব্যাংক নিজে। আমি যখন চেকটা পাই, আমি আমার নগদান বইতে অলরেডি যোগ করে ফেলছি, কিন্তু ব্যাংক এখনো কি করে নাই? আদায় করে নাই, মানে ব্যাংক পাস বইতে এখনো যোগ করেনি। ভুল কার? ব্যাংকের। শুদ্ধ করার দায়িত্ব কার? যেহেতু এটা দ্বৈত জেরের, ভুল যার, শুদ্ধ করার দায়িত্ব তার, অর্থাৎ এটা শুদ্ধ করার দায়িত্ব ব্যাংকের। এই কারণে ব্যাংক এই চেকটা টাকা পাস বইয়ের সাথে যোগ করে দেখাবে। পরের কোশ্চেনে আসি। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন 2000 টাকা নগদান বইতে লেখা হয়নি। তার আগে আমাকে একটু কমেন্ট করে বলেন যে অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলনের জাবেদা কি? একটু জানান, কমেন্ট করেন দেখি কে কে উত্তোলনের জাবেদা পারেন। এটা জাবেদাটা বলেন। এটা জাবেদাটা দেখি সবাই বলেন একটু।
অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলনের জাবেদাটা একটু জানাবেন। উত্তোলন তো দুই ধরনের হতে পারে, একটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন আর একটা অফিসের প্রয়োজনে উত্তোলন। তো অফিসের প্রয়োজনে উত্তোলন করলে জাবেদা কি হয় একটু জানান। নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সুমি মহাজন, রাইট। অফিসের প্রয়োজনে যখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করি, আমরা নগদান হিসাব ডেবিট করি, আর ব্যাংক হিসাব কি করি? ব্যাংক হিসাব ক্রেডিট করি। ওকে, আচ্ছা এবার আসেন আমরা মেইন ম্যাথের কনসেপ্টে আসি, ব্যাংক সমন্বয় বিবরণী। দেখেন অফিসের জন্য যখন আমি নগদ টাকা উত্তোলন করলাম ব্যাংক থেকে, ব্যাংক তার পাসবই থেকে কি করলো? ব্যাংক তার পাসবই থেকে মাইনাস করলো, কিন্তু নগদান বইতে এখনো লেখা হয়নি। কিন্তু আমি কি নগদান বই থেকে মাইনাস করছি? এখনো আমি নগদান বই থেকে এখনো মাইনাস করিনি। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। ওকে, তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে, আমাকে নগদান বই থেকে মাইনাস করে দেখাতে হবে। এবার দেখেন এটার ইম্প্যাক্টটা কি। নিকিতা চৌধুরী, উত্তোলন ডেবিট, নগদ ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, উত্তোলন ডেবিট ব্যাংক ক্রেডিট হয় যখন ব্যক্তিগত প্রয়োজনে আমরা ব্যাংক থেকে উত্তোলন করি। দেখেন অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছি, ব্যাংক মাইনাস করছে, আমি মাইনাস করি না, এই কারণে আমাকে নগদান বই থেকে মাইনাস করে দেখাতে হবে। বিষয়টা বুঝছেন কিনা একটু জানাবেন। ওকে, আমরা তাহলে পরের লাস্ট যে টপিক ওইটাতে যাই। ব্যাংক চার্জ 500 টাকা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ 500 টাকা বলতে বুঝাইছে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নিয়েছে, অর্থাৎ ব্যাংক তার পাসবই থেকে আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করেছে, কিন্তু আমি আমার নগদান বই থেকে এখনো মাইনাস করিনি। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমাকে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে এটা কি করতে হবে? নগদান বই থেকে মাইনাস হবে, বিয়োগ, নগদান বই থেকে বিয়োগ হবে। অর্পিতা নন্দী, অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন, এটা আবার একটু বলতেছি, দেখেন সবাই একটু দেখেন। আমি যখন অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করি, ব্যাংক তার পাসবই থেকে বিয়োগ করে ব্যাংক তার পাসবই থেকে কি করে? টাকাটা বিয়োগ করে। কিন্তু আমি নগদান বই থেকে, এই যে নগদান বই আমার কাছে আছে, এই নগদান বই থেকে আমি এখনো বিয়োগ করিনি। ভুল কার? আমার, অর্থাৎ নগদান বইতে। শুদ্ধ করার দায়িত্ব কার? তাও আমার। তাহলে পাসবইয়ের সাথে আমাকে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই কারণে এটা নগদান বই থেকে বিয়োগ হবে। ওকে, নগদান বই থেকে বিয়োগ হবে। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। অর্পিতানন্দী, একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানান। 5 নাম্বারটা। ওকে, 6 নাম্বারে আমি আবার একটু আসি,
ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করে রাখে, মাইনাস করে রাখে, অর্থাৎ পাস বইয়ে সে কি করলো, এটা বিয়োগ করলো। কিন্তু নগদান বইতে লেখা হয়নি, কথাটার মানে কি, নগদান বই থেকে এখনো পর্যন্ত মাইনাস করেনি। যেহেতু নগদান বই থেকে মাইনাস করেনি, ভুল কার, আমার, শুদ্ধ করার দায়িত্ব কার, আমার, তাহলে আমাকেও কি করতে হবে, মাইনাস করতে হবে, অর্থাৎ নগদান বই থেকে বিয়োগ। ওকে, 6 নাম্বারটা বুঝছেন কিনা একটু সবাই বলেন। এরপর আমরা এটার ইম্প্যাক্টটা দেখি একটু, দেখেন ব্যাংক চার্জ, এদিকে দেখেন যে ব্যাংক চার্জ আমরা নগদান বই থেকে মাইনাস করি, ব্যাংক মাইনাস করেছে অলরেডি, আমি মাইনাস করি নেই, ভুল আমার, শুদ্ধ করার দায়িত্ব আমার। তো এতটুকু পর্যন্ত ম্যাথ করার পর দেখেন নগদান বইয়ের যে জেড দেয়া ছিল আর পাস বইয়ের যে জেড দেয়া আছে, নগদান বইয়ের যে জেড দেয়া ছিল আর পাস বইয়ের যে জেড দেয়া আছে, এগুলোর সাথে যোগ বিয়োগ করার পরে যে দুইটা সংশোধিত জের পাই, এটার নাম হচ্ছে সংশোধিত জের, অনেকে এটাকে সমন্বিত জেরও বলে। যে সংশোধিত জের বা সমন্বিত জের পাই দুইটাই ইকুয়াল, আর যদি দুইটা ইকুয়াল না হতো তার মানে আপনার ম্যাথে ভুল আছে। ওকে, দুইটাই ইকুয়াল হবে। দেখেন পুরো ম্যাথটা বুঝছেন কিনা একটু সবাই কমেন্ট করবেন, তাহলে আমি সেকেন্ড ম্যাথটাতে যাব। সবাই এটা বুঝছেন কিনা একটু জানাবেন। ওকে, হ্যাঁ, আচ্ছা সেকেন্ড ম্যাথে আমি যাব। সেকেন্ড ম্যাথে যাওয়ার আগে এই পুরো ম্যাথটা সলিউশন আমি করব না, এটা আপনারা করবেন, আপনারা কমেন্ট করবেন। আমি একটু দেখি যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। এটা খুব কঠিন একটা ম্যাথ, দেখি আপনারা পারেন কিনা। ওকে, তো দেখেন আমি একটা রিডিং পড়বো, আপনাদের কাছে আনসার জানতে চাইবো, আপনারা একটু কমেন্ট করবেন। নাদিয়া কোম্পানির নগদান বইয়ের জেরের সাথে ব্যাংক বিবরণী জেরের মধ্যে মিল করানোর জন্য নিম্নোক্ত তথ্যগুলো দেওয়া হলো। দেখেন জুলাই 31 তারিখে নগদান বই অনুযায়ী ডেবিট জের এবং পাস বই অনুযায়ী ক্রেডিট জের, দেখি বলেন এখানে নগদান বই অনুযায়ী ডেবিট জের কত নাম্বার সূত্র আর পাস বই অনুযায়ী ক্রেডিট জের কত নাম্বার সূত্র, প্রথমে কমেন্ট করেন। সবাই একটু অ্যাক্টিভ হন, একটু কমেন্ট করেন। এই ম্যাথটা সলভ করতে পারলে মোটামুটি কঠিন টাইপের ম্যাথগুলো আপনারা পারবেন। একটু বলেন যে নগদান বই, আর যারা 26 সালে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট, সো একটু মনোযোগ দিবেন। এখানে যে বলল নগদান বই অনুযায়ী ডেবিট জের আর পাস বই অনুযায়ী ক্রেডিট জের, কোনটা কত নাম্বার সূত্র একটু বলেন। দ্বৈত জেরের ক্ষেত্রে নগদান বই অনুযায়ী ডেবিট জের আর পাস বই অনুযায়ী ক্রেডিট জের কত নাম্বার সূত্র একটু জানান। সবাই একটু জানান। এই ফুল ম্যাথটা আপনারা সলিউশন করবেন। নগদান বই অনুযায়ী ডেবিট জের আর পাস বই অনুযায়ী ক্রেডিট জের কত নাম্বার সূত্র একটু জানান। আচ্ছা একটু মাথায় রাখেন, এটা আমরা করতেছি কোন পদ্ধতিতে, দ্বৈত জের পদ্ধতিতে। দ্বৈত জের পদ্ধতিতে নগদান বই অনুযায়ী ডেবিট জের 1 নাম্বার সূত্র, পাস বই অনুযায়ী ক্রেডিট জের 1 নাম্বার সূত্র, দুইটাই 1 নাম্বার সূত্রে পড়ে। আমার চিন্তাধারা দুইটার ক্ষেত্রেই সোজা হবে। ওকে, একটু মাথায় রাখবেন, ডিফারেন্স ছিল এই জায়গাতে। একক জেরের ক্ষেত্রে দুইটা ডেবিট জেরই 1 নাম্বার সূত্র ছিল, দুইটা ক্রেডিট জেরই 2 নাম্বার সূত্র ছিল। কিন্তু দ্বৈত জেরের ক্ষেত্রে দুইটা ব্যাংক জমায় 1 নাম্বার সূত্র, দুইটা ব্যাংক জমা অতিরিক্ত 2 নাম্বার সূত্র। কিন্তু ডিফারেন্স হচ্ছে ডেবিট জের আর ক্রেডিট জেরে। নগদান বই অনুযায়ী ডেবিট জের 1 নাম্বার সূত্র, পাস বই অনুযায়ী ক্রেডিট জের 1 নাম্বার সূত্র। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা আগাবো, বলেন। এই ম্যাথটা একটু ঠিকভাবে আমরা সলভ করবো, আপনারা একটু কমেন্ট করবেন। ইম্পর্টেন্ট ম্যাথ এটা, হয়তো হুবহু এটাও চলে আসতে পারে, বলা যায় না।
এটা ইটসেলফ একটা ইয়ার কোয়েশ্চেন। সো একটু এই জায়গায় এই ম্যাথটা একটু মনোযোগ সহকারে কর। পাপড়ি দেবী বৃষ্টি না, দ্বৈতজের পদ্ধতিতে নগদান বই অনুযায়ী ডেবিট জের বললে 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ক্রেডিট জের বললে 1 নম্বর সূত্র। এখানে যদি নগদান বই অনুযায়ী ক্রেডিট জের বলতো হতো 2 নম্বর সূত্র, আর পাস বই অনুযায়ী ডেবিট জের বললে হতো 2 নম্বর সূত্র। ওকে, এতটুকু বুঝছেন কি না? হ্যাঁ, কোন কালিটা নিব বুঝতে আবার একটু বলি, দেখেন আমরা 2টা সূত্র শিখছি। 2টা সূত্রের মধ্যে 1 নম্বর সূত্রে কি কি ছিল? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র দ্বৈত জেরের ক্ষেত্রে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র, নগদান বই অনুযায়ী ডেবিট জের 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ক্রেডিট জের 1 নম্বর সূত্র। ওকে, এবার আসি দ্বৈত জের পদ্ধতিতে 2 নম্বর সূত্রে কি কি পড়ে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 2 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 2 নম্বর সূত্র, নগদান বই অনুযায়ী ক্রেডিট জের, নগদান বই অনুযায়ী ক্রেডিট জের 2 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ডেবিট জের 2 নম্বর সূত্র। ওকে, একটু মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা একটা একটা সলভ করি। দেখেন কি বলছে, চেক নং এত টাকা, চেক নং এত টাকা এবং এত নং চেক এত টাকা অপরিশোধিত। আমাকে আগে কমেন্ট করেন যে অপরিশোধিত চেক কথাটার মানে কি, আগে এটা বলেন। আমরা ভেঙে ভেঙে ম্যাথটা সলভ করবো একদম। অপরিশোধিত চেক কথাটার মানে কি? অপরিশোধিত চেক কথাটার মানে কি? দেখেন, অপরিশোধিত চেক কথাটার মানে কি একটু জানাবেন। সবাই একটু কমেন্ট করেন, অপরিশোধিত চেক কথাটার মানে কি? হ্যাঁ, এখনো টাকা পরিশোধ হয়নি। ভেরি গুড। এখন আমরা টাকাটা পরিশোধ করবে কে? ব্যাংক। ঠিক আছে, ব্যাংক এখনো টাকাটা কি করে নাই? পরিশোধ করে নাই। এই যে 3টা চেক, 1টা 2টা 3টা, এই 3টা চেকের টাকা ব্যাংক এখনো কি করে নাই? পরিশোধ করে নাই। তার মানে আমি আমার নগদান বই থেকে মাইনাস করেছি, কিন্তু ব্যাংক তার পাস বই থেকে মাইনাস করে নাই। তাহলে ভুল কার? ব্যাংকের। শুদ্ধ করার দায়িত্ব কার? ব্যাংকের। তাহলে ব্যাংক কি করবে? ব্যাংক কি করবে? পাস বই থেকে, ইয়েস, ব্যাংক তার পাস বই থেকে কি করবে? মাইনাস করবে। এবার এটার ইম্প্যাক্ট দেখি। দেখেন, অপরিশোধিত চেক, অপরিশোধিত চেক, এই 3টা চেকের টাকা আমি আমার নগদান বই থেকে মাইনাস করছিলাম, কিন্তু ব্যাংক তার পাস বই থেকে মাইনাস করেনি। অর্থাৎ পরিশোধ করার দায়িত্ব কার? ব্যাংকের না? তো অপরিশোধিত মানে কি? ব্যাংক পরিশোধ করা নাই। তাহলে এই কারণে ভুল কার? ব্যাংকের। শুদ্ধ করার দায়িত্ব কার? ব্যাংকের। এই 3টা চেকের টাকা তাই ব্যাংক তার পাস বই থেকে বিয়োগ করেছে। একটু জানান সবাই এই জিনিসটা বুঝছেন কিনা। ম্যাথ এটা একটু ঠিকভাবে শেষ করবো আমরা। ওকে, এটা বুঝছেন কিনা একটু জানান, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানাবেন, তো কমেন্ট করেন। এই ম্যাথটা একটু আমরা মনোযোগ সহকারে করি। যতক্ষণ বুঝবো না আমরা এই ম্যাথটা সলভ করতে থাকবো। হ্যাঁ, চিটং বোর্ডের জন্য দ্বৈত জের খুব ইম্পর্টেন্ট। হয়তো এবার দ্বৈত জের চলেও আসতে পারে। ঠিক আছে, সো একটু এই ম্যাথটা আমরা খুব ভালোভাবে সলভ করার ট্রাই করব। হ্যাঁ, সবাই একটু অ্যাটেন্টিভ থাকি এই ম্যাথটার ক্ষেত্রে। ওকে, তো বুঝলে আমরা নেক্সট যে কোয়েশ্চেন আছে ওইটাতে যাই। তো নেক্সট কোয়েশ্চেনে আমাকে কি বললো? ভাড়া খরচ বাবদ 1270 টাকা চেক সঠিকভাবে লেখা হয়,
উত্তোলনও করা হয়েছে, কিন্তু ভুলবশত বইতে, হিসাবের বইতে 1250 টাকা লেখা হয়েছে। হিসাবের বইতে 1250 টাকা লিখছে। দেখেন, ভাড়া খরচ বাবদ আমি হিসাবের বইতে বলতে নগদান বইকে বোঝানো হয়েছে, হিসাবের বইতে বলতে কি বোঝানো হয়েছে, নগদান বইকে বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখেন লেখার কথা ছিল আমার 1270 টাকা, লেখার কথা কত ছিল, 1270 টাকা। চেক সঠিকভাবে লেখা হয়েছে, উত্তোলনও সঠিকভাবে করছি, তার মানে ব্যাংক রাইট। ভুল কার, নগদান বইতে। নগদান বইতে 1270 টাকার জায়গায় আমি কত টাকা লিখছি, 1250 টাকা। এখন ভাবার বিষয় হলো, আমি নগদান বইতে লিখছি বলতেছি, কিন্তু কোন জায়গায় লিখছি, কম লিখছি কি বেশি লিখছি? আনসার হচ্ছে, লেখার কথা ছিল 1270, লিখছি হচ্ছে 1250, তার মানে কম লিখছি। এবার সেকেন্ড কোয়েশ্চেন আসি, কম যোগ করছি না কম বিয়োগ করছি? দেখেন, ভাড়া খরচ যদি থাকতো তাহলে খরচটা নগদান বই থেকে আমার মাইনাস করার কথা ছিল। তো মাইনাস করার কথা ছিল কত, 1270, কিন্তু আমি মাইনাস করেছি কত, 1250, তার মানে আমি কম বিয়োগ করেছি। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু জানান। ওকে, এটা বুঝছেন কিনা, যদ্দূর বুঝাইছে ওদ্দূর বুঝছেন কিনা একটু জানান। 20 টাকা কম লিখছি, কারেক্ট, একদম টু দ্য পয়েন্ট কারেক্ট। নগদান বইতে আমরা 20 টাকা কম লিখছি। কম লিখছি মানে একটু আমরা এটা চিন্তা করব, কম বিয়োগ করছি কি কম যোগ করছি, তাহলে আনসারটাও বের হয়ে যাবে। আমরা কম বিয়োগ করেছি, আমরা কম বিয়োগ করেছি, তাহলে আমাকে নগদান বই থেকে 20 টাকা, নগদান বই থেকে আমাকে কি করতে হবে, 20 টাকা বাদ বা বিয়োগ করতে হবে। এতটুকু বুঝছেন কিনা বলেন? ওকে, ওকে, ভেরি গুড। এবার আমরা তাহলে এটার ইম্প্যাক্টটা দেখি, একটু ইম্প্যাক্টটা দেখেন। লেখার কথা ছিল, বিয়োগ করার কথা ছিল 1270, বিয়োগ করার কথা ছিল 1270, আমি বিয়োগ করছি কত, 1250, তাহলে আমি কত টাকা কম বিয়োগ করলাম, 20 টাকা কম বিয়োগ করলাম। এতটুকু বুঝছেন কিনা বলেন? ইয়েস, 20 টাকা কম বিয়োগ, সুমি মহাজন 20 টাকা কম বিয়োগ করেছি। অর্পিতানন্দী বুঝছি স্যার, প্রশান্ত ঘোষ, প্রলয় বুঝছি। ওকে, ওকে, যদি আমরা এটা বুঝে থাকি, আমরা পরের টপিকে যাই, পরের কোয়েশ্চেনটাতে একটু যাই। 4 নাম্বার কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। জুলাইয়ের ব্যাংক বিবরণীতে এত টাকা, এত টাকার মধ্যে কি কি ছিল? প্রাপ্য নোট 7,800 যোগ সুদ বিয়োগ আদায় খরচ, আদায় দেখানো হয়েছে যা নাদিয়ার বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেখেন, ব্যাংক বিবরণীতে এত টাকা কি করছে না করছে এটা পরে আসতেছি। এগুলা ব্যাংক বিবরণীতে ঠিকঠাকভাবে লেখা হয়েছে, অর্থাৎ পাস বইতে এগুলো ঠিকঠাকভাবে লেখা হয়েছে, কারেক্ট। তো লেখা হয়নি কার বইতে? নাদিয়ার বইতে লেখা হয়নি। তো নাদিয়ার কাছে কোন বই থাকে? নগদান বই। নগদান বইতে লেখা হয়নি। এবার দেখি কি কি। প্রাপ্য নোট, প্রাপ্য নোট নগদান বইতে কি করি নাই আমি? প্রাপ্য নোটের টাকা ব্যাংক আদায় করে, ব্যাংক যোগ করছে, আমি যোগ করি নাই। সুদের টাকা ব্যাংক যোগ করছে, আমি যোগ করি নাই। ব্যাংক আদায় খরচ বাবদ মাইনাস করছে, আমি মাইনাস করি নাই। এই তিনটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু জানান। প্রাপ্য নোটের টাকা ব্যাংক আদায় করেছে, আমি আদায় করি নাই। সুদের টাকা ব্যাংক যোগ করেছে, আমি যোগ করি নাই। আদায় খরচ বাবদ ব্যাংক মাইনাস করেছে, আমি মাইনাস করি নাই। এতটুকু বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝতে পারছেন কিনা একটু জানান, কারণ এই টপিকটা একটু কঠিন। হ্যাঁ, একটু জানান। ওকে, এতটুকু বুঝলাম।
তাহলে এবার আমরা একটু ইম্প্যাক্টটা আগে দেখি, এই ক্ষেত্রে আমরা একটু ইম্প্যাক্টটা আগে দেখি, তাহলে আমাদের জন্য কি রে, আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ ওকে, দেখেন দেখেন ব্যাংক কর্তৃক আদায়, এর নোটে আদায়ের ভিতরেই ওই ইয়াটা যোগ করে দিছে, ঠিক আছে। বিল চার্জ খরচ মাইনাস করছে 15 টাকা, আর ওখানে 7,800 আর 170 টাকা দুইটা মিলাই হয় 7,000, সরি একটু দেখেন, এই দুইটা যোগ করে হয় 7,900, সরি 970 টাকা, আর এটা হচ্ছে 15 টাকা। এটা যোগের ঘরে বসবে, এটা মাইনাসের ঘরে বসবে। ওকে, এখন দেখেন 7,970 টাকা যোগের ঘরে বসলো, 15 টাকা বিল আদায় খরচ মাইনাসের ঘরে বসছে। একটু জানান যে বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার এটা? জি জি, মাইনাস করব, কারেক্ট। আচ্ছা, এটা বুঝতে পারলে আমি আগাবো। এটা কঠিন ছিল, বুঝতে পারছেন এটা? যে আমি এখানে 790 টাকা, 7,990 টাকা, 7,970 টাকা যোগ হবে নগদান বইয়ের সাথে, আর 15 টাকা এটা নগদান বই থেকে মাইনাস করব। বুঝছেন কি না একটু কমেন্ট করেন, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। আচ্ছা দেখেন, আবার একটু প্রথম থেকে বলি। প্রাপ্য নোট, এই এখানে জুলাইয়ে ব্যাংক বিবরণীতে এত টাকার মধ্যে কিছু জিনিস ছিল, এগুলো ব্যাংক আদায় দেখানো হয়েছে, তার মানে ব্যাংক যোগ করেছে, নাদিয়ার বইতে লিপিবদ্ধ হয়নি। কথাটার মানে হচ্ছে নগদান বইতে এগুলো লিখি নাই। তো পাস বইতে এগুলো কি করছে আগে দেখি। পাস বই যখন প্রাপ্য নোটের টাকা আদায় করে পাস বইতে যোগ করছে, কিন্তু নগদান বইতে যোগ করে নাই। পাস বইতে সুদের টাকা যখন আদায় করে পাস বইতে সুদের টাকা যোগ করছে, কিন্তু নগদান বইতে 170 টাকা যোগ করে নাই। আদায় খরচের টাকা ব্যাংক বিয়োগ করছে, কিন্তু নগদান বইতে বিয়োগ করে নাই। তার মানে এই দুইটা আইটেম নগদান বইতে যোগ করে নাই, এখন যোগ করতে হবে। আর এই আইটেমটা নগদান বইতে বিয়োগ করে নাই, এই কারণে বিয়োগ করতে হবে। এই দুইটা আইটেম যোগ করলে কত হয়? 7,970 টাকা। আর এখানে হচ্ছে 15 টাকা ব্যাংক কি করবে? মাইনাস করবে। ঠিক আছে, এটার ইম্প্যাক্ট একটু দেখে নেন। আবার একটু দেখেন, ব্যাংক কর্তৃক আদায় এখানে হচ্ছে 7,800 টাকা যোগ 170 টাকা, আর এখানে 15 টাকা। দেখেন বুঝছেন কি না এখন? ওকে, এটা অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন ছিল। আমরা একটু পরেরটাতে একটু দ্রুত আগাবো, এর পরেরটাতে যাই। কি বলছে? ব্যাংক বিবরণীতে 805 টাকা প্রত্যাখ্যাত চেক বাবদ ডেবিট করা হয়েছে একজন দেনাদার ইভান ট্রেডার্স হতে পাওয়া গিয়েছিল। আচ্ছা, যা নগদান বইতে লেখা আছে। দেখেন প্রত্যাখ্যাত চেক, দেনাদারের কাছ থেকে অলমোস্ট ডান। দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক আমি যোগ করে ফেলছিলাম, কিন্তু ব্যাংক এখনো যোগ করে নাই। ব্যাংক সবসময় ভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করে থাকে। আমি ক্লাসের শুরুতে চেক প্রত্যাখ্যান একটা কথা বলছি, যে ব্যাংক কখনো ইনভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করতে পারে না, ব্যাংক সবসময় ভ্যালিড কারণেই চেক প্রত্যাখ্যান করতে পারে। অর্থাৎ চেক প্রত্যাখ্যানের ক্ষেত্রে ব্যাংক, সেটা একক জের হোক, দ্বৈত জের হোক, যে ধরনেরই জের হোক না কেন, ব্যাংক ইজ অলওয়েজ রাইট, কারণ ব্যাংক কখনো ইনভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করতে পারে না। ওকে, তো ব্যাংক চেক প্রত্যাখ্যাত করেছে। তো ব্যাংক যদি চেক প্রত্যাখ্যান করে থাকে, একটু আমরা ডিটেলস বুঝি। আমি যখন দেনাদারের কাছ থেকে চেক পাই, খুব ভালোভাবে খেয়াল করো, আমি যখন দেনাদারের কাছ থেকে চেক পাই, আমি তখন আমার নগদান বইতে যোগ করে ফেলছি। কিন্তু পাস বই কি বলছে যে এটা যোগ করা যাবে? পাস বই তো বললো যে এই টাকাটা আমি যোগই করতে পারবো না, কারণ ওর অ্যাকাউন্টে ব্যালেন্সই নাই। তার মানে পাস বই রাইট। পাস বই যে যোগ করে নাই, প্রত্যাখ্যান করছে, প্রত্যাখ্যানের ক্ষেত্রে পাস বই সবসময় রাইট। তাহলে এখন আমাকে কি করতে হবে? ভুল তাইলে কার হয়েছে? আমার হয়েছে। শুদ্ধ করার দায়িত্ব কার হবে? আমার হবে। তাই আমি নগদান বই থেকে যেটা যোগ করছিলাম ওইটা এখন মাইনাস করে দিব। দেখেন, এটা বুঝতে পারছেন কি না আমাকে একটু জানান। খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে পারছেন কিনা একটু জানান। এটার ইম্প্যাক্টটা দেখেন।
প্রত্যাখ্যান 850 টাকা নগদান বই থেকে মাইনাস। ব্যাংক চেক বাতিল করে, ইয়েস ব্যাংক চেক বাতিল করে, প্রত্যাখ্যান করে, ডিজঅনার করে, অসম্মান, অমর্যাদা, সেম কথা করতে পারবে। ওকে, যদি এটা বুঝে থাকি, আর কোনটা, হ্যাঁ সরি 6 নাম্বারে আসি। 6 নাম্বারে কি বললো, ব্যাংক বিবরণীতে সার্ভিস চার্জ বাবদ 25 টাকা কর্তন করা হয়েছে। তো ব্যাংক সার্ভিস চার্জ বাবদ যে 25 টাকা কর্তন করছে, তার মানে কি ব্যাংক মাইনাস করছে, ব্যাংক কি করছে, মাইনাস করছে। কিন্তু আমি নগদান বই থেকে এখনো কি করি নাই, মাইনাস করি নাই। তাহলে ভুল কার, নাদিয়ার বই মানে নগদান বই থেকে, ঠিক আছে। ভুল কার, আমার। শুদ্ধ করার দায়িত্ব কার, তাও আমার। তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে নগদান বই থেকে কি করতে হবে, নগদান বই থেকে মাইনাস করতে হবে। ওকে, দেখেন এটার ইম্প্যাক্ট একটু দেখেন। ব্যাংক সার্ভিস চার্জ 25 টাকা, আমি কি করব, মাইনাস করব। 25 টাকা মাইনাস করব। ওকে, এটা বুঝতে পারলে লাস্ট ওয়ান, ঠিক আছে, শেষ। জুলাই 31 তারিখে নাদিয়ার দৈনিক প্রাপ্তি 11,154 টাকা নৈশকালীন ব্যাংকে জমা করে, কিন্তু যা জুলাইয়ে ব্যাংক বিবরণীতে প্রদর্শিত হয়নি। খুব ভালোভাবে খেয়াল করেন, ব্যাংক খোলা থাকে ভাই 5টা পর্যন্ত। তো ব্যাংকে 5টার পরে, নৈশকালীন মানে সন্ধ্যার সময়, রাতের সময়, তো রাতে গিয়ে টাকা জমা দিলে তো ব্যাংক আর টাকা জমা করবে না। আপনারা কি বলতে পারেন রাতে কিভাবে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়? রাতে কিভাবে ব্যাংকে টাকা জমা দেওয়া যায় বলতে পারেন? কিসের মাধ্যমে দেওয়া যায় দেখি, একটু কমেন্ট করেন তো। কিসের মাধ্যমে আমরা ব্যাংকে টাকা জমা দিই? রাতের বেলা তো ব্যাংক বন্ধ থাকে, তারপরও টাকা জমা দেওয়া যায়, কিন্তু সেটা কিভাবে দেখি, কমেন্ট করেন কে কতটুকু জানেন, আমি একটু দেখি, বলেন। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং একটা অপশন হইতে পারে। এখন মনে করেন আপনার কাছে মোবাইল নেই, তাহলে কিন্তু আপনি ক্যাশ টাকা জমা দিবেন, কিভাবে দিতে পারেন? কোনো ওয়ে কি আছে মোবাইল ব্যাংকিং ব্যতীত? মোবাইল ব্যাংকিং ব্যতীত, আচ্ছা আপনারা আমাকে একটু এটা বলেন তো, এটার নাম শুনছেন? এটার পূর্ণরূপ কি, এটার ফুল ফর্ম কি একটু জানান। এটা ফুল ফর্ম কি আমাকে একটু বলেন। এটা ফুল ফর্ম হলো অটোমেটেড টেলার মেশিন। এই ঠিক এটিএম এর মতো আরো একটা মেশিন আছে যেটার নাম হচ্ছে সিআরএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন। ক্যাশ রিসাইক্লিং মেশিন। এটিএম থেকে আপনারা টাকা তুলেন আর সিআরএম এর মাধ্যমে টাকা জমা দেন, ঠিক আছে, এটা একটু জেনে রাখেন। এটিএম এর মাধ্যমে টাকা তুলেন আর সিআরএম এর মাধ্যমে আপনারা টাকা জমা দেন, ঠিক আছে। এই এটিএম এর মতোই জিনিস, ওখানে আপনারা এটিএম থেকে টাকা বের করে দেন না, এমনি ওখানে আপনার টাকা ঢালতে হয়, ঠিক আছে। ওখানে 500 টাকা 1000 টাকার নোট পর্যন্ত ঢালা দেয়, ঠিক আছে, রাউন্ড টাকা ফিগার ঢালতে হয়। ওকে, একটু জেনে রাখেন, এটা হচ্ছে সিআরএম মেশিন। তো এই সিআরএম মেশিনের মাধ্যমে আপনি চাইলে যে কোনো সময় টাকাটা জমা করতে পারেন ওখানে। এখন আপনি গিয়ে একটা সিআরএম মেশিনে 11,514 টাকা জমা করছেন, কিন্তু ব্যাংক তো ওই দিনই টাকাটা মেশিনে না গেল, ব্যাংকে কি গেছে, পৌঁছাইছে? এখনো পৌঁছায়নি। তো ব্যাংক টাকাটা জমা করবে পরের দিন সকালে, ওকে সিআরএম মেশিন থেকে টাকা বের করে টাকাটা তারা ব্যাংক অ্যাকাউন্টে, ব্যাংকে এসে টাকাটা জমা করবে। সো এই কারণে ভুল কার? ব্যাংকের। শুদ্ধ করার দায়িত্ব কার? ব্যাংকের। তাহলে ব্যাংক কি করবে? এখন আপনি যোগ করছেন, ব্যাংকও কি করবে? যোগ করবে।
দেখেন ব্যাংক পাস বইতে যোগ করবে। বিষয়টা বুঝছেন কিনা একটু জানান। দেখেন নৈশকালীন জমা, ওকে, এটা বুঝছেন কিনা একটু জানান পুরো ম্যাথটা। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, হয়তো এটা হুবহু চলেও আসতে পারে, বলা যায় না। এখানে অনেক হাবিজাবি গাবলা মাবলা বহুত কিছু আছে, সো এই জিনিসটা একটু ইয়ে করবেন। ওকে, দেখেন এগুলো যোগ বিয়োগ করার পরে দুই দিকের অ্যামাউন্ট কি হবে, সেম হবে। এটাকে সংশোধিত জেরো বলতে পারে, সমন্বিত জেরো বলতে পারে। ওকে, সো একটু এই ম্যাথটা অবশ্যই পরীক্ষার আগে একটু দেখে যাবেন, ঠিক আছে? এরকম আরও কিছু ম্যাথ আছে, আমরা করবো আস্তে ধীরে, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এতটুকু ছিল, নেক্সট ক্লাস আমরা করব। আমি একটু আমাদের হৃদয়দাকে বলবো যে আমাদের গত যে অ্যাসাইনমেন্টে একটা টাস্ক দেয়া হয়েছিল, ওই টাস্কে যিনি বিজয়ী ছিলেন ওনার নামটা একটু ঘোষণা করার জন্য হৃদয়দা একটু আসবেন। না, আপনি আসেন, একটু আসবেন, একটু বলবেন, এবং আমরা এটা নিয়ে পোস্টও দিব আজকে। ওকে, আমি আসলে কি বলবো, সিলেক্ট কিন্তু আমাদের স্যারই করছে। আমি একটু দেখি, গ্রুপে ছিল যারা যারা কমেন্ট করেছিল সবাইকে ধন্যবাদ। এখানে অনেকে সরি টপিকটা দিয়েছো, সবাইকে ধন্যবাদ। ঐনজিলা চৌধুরী দিয়েছো, তাকে ধন্যবাদ। প্লাস অর্পিতা দে, তাকেও ধন্যবাদ। পূর্ণম, তাকেও ধন্যবাদ। তবে এরকম যারা যারা দিছে অনেকগুলো এখনও আমরা এখানে পেন্ডিং পোস্টে আছে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি নাই সময়ের অভাবে। কিন্তু যারা দিয়েছো এখানে এক কথায় যারা যারা আমাদের কথা অনুসারে কাজ করছো সবাইকে ধন্যবাদ। তবে একদম সবার আগে এবং কিছু ক্রাইটেরিয়া ছিল স্যারের, ওই সবগুলো মিলিয়ে সবার আগে যে পোস্টটা গেছে এবং সবচেয়ে বেশি পোস্ট রিচ হয়েছে 823 জনের কাছে পৌঁছাইছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পূর্ণম দাস স্যার, একে হয়তো বিজয়ী করা যায়। তো উইনার হচ্ছে পূর্ণম দাস। পূর্ণম দাসের কাছে স্যারের যে গিফটটা দেওয়ার কথা ওটা অবশ্যই পৌঁছে যাবে স্যার। হ্যাঁ, তো থ্যাংক ইউ, আপনারা সবাই কমেন্ট করেছেন। এরকম নেক্সট সপ্তাহেও একটা কম্পিটিশন থাকবে, আর পুনম দাস আপনার কাছে আপনার গিফট পৌঁছে যাবে। নেক্সট দিন যখন আপনি কোচিংয়ে আসবেন আপনার গিফট আপনার হাতে তুলে দেওয়া হবে। সো কংগ্রেচুলেশনস। আর সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস করবেন, পরীক্ষা খুবই শীঘ্রই হয়ে যাবে। আমাদের ডেটও পেয়ে গেছেন, রুটিনও পেয়ে গেছেন, জাস্ট এক্সিকিউশন করা বাকি। আপনারা রেগুলার একটু বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করেন, এমসিকিউগুলো সলভ করেন, রেগুলার টাচে থাকেন, আপনারা ভালো রেজাল্ট করবেন। হ্যাঁ, আর সবার একটা অনুরোধ ছিল যে আমরা কিভাবে প্রিপারেশন নিলে কি হইতে পারে না হইতে পারে, আমরা কেমনে ভালো করব। সো আমি একটা কথা একটু বলি। দেখেন, বোর্ডে 3 ক্যাটাগরি কোয়েশ্চেন হয়। হয় বোর্ডে একদম ইজি কোয়েশ্চেন হবে, না হয় মিডিয়াম ক্যাটাগরি কোয়েশ্চেন হবে, না হয় কঠিন ক্যাটাগরি কোয়েশ্চেন হবে। সো 3টা বোর্ড আপনারা একটু সবার প্রথমে সলভ করার ট্রাই করবেন। আমি কোনো বোর্ডকে ছোট করে বলছি না, তবে যেটা সত্যি সেটাই। ঢাকা বোর্ডের কোয়েশ্চেন কম্পারেটিভলি অন্যান্য যে বোর্ড কোয়েশ্চেন আছে ওগুলো থেকে খুবই ইজি হয়। হ্যাঁ, সো ইজি কোয়েশ্চেন যদি হয় ঢাকা বোর্ড থেকে হুবহু তুলে দিবে। এখন আসেন চিটং বোর্ডের কোয়েশ্চেন, একটা মিডিয়াম ক্যাটাগরি কোয়েশ্চেন হয়। যদি আপনার টিচার চিন্তা করে মিডিয়াম ক্যাটাগরি কোয়েশ্চেন করবে তাহলে চিটং বোর্ড থেকে দিবে। আর টিচার যদি চিন্তা করে যে না, এই ছেলের আমি 70, 75, 65-র মধ্যে আটকায় রাখবো, তাহলে সে কোয়েশ্চেন করবে হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে। সো আপনাদের প্রথম টার্গেট থাকবে এই 3টা বোর্ড খুব ভালোভাবে শেষ করা। 25, 24, 23, 22, 21 যা আছে আপনার কাছে বোর্ড কোয়েশ্চেন, এই 3টার ওগুলো আগে সলভ করবেন। এরপর সময় থাকলে সুযোগ হলে অন্য বোর্ডে যাবেন। ওকে, আর কোন বোর্ডের জন্য, চিটাং বোর্ডের জন্য কী কী ইম্পর্টেন্ট ওগুলো তো আমরা যখন ক্লাস নিচ্ছি আমরা বলছি, সামনেও বলে দিব। একটা সাজেশনমূলক আমাদের ক্লাস হবে পরীক্ষার আগে করে, একটা না আসলে প্রত্যেকটা বিষয়েরই হবে। সো আপনারা অ্যাটেন্টিভলি সাজেশনমূলক ক্লাসগুলো করবেন। আর ততদিন পর্যন্ত আপনাদের যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে আমাদেরকে জানান, আমরা ওগুলো সলভ করার সর্বাত্মক চেষ্টা করব। আর আমাদের যে লাইফগুলো হচ্ছে বা যে ক্লাসগুলো হচ্ছে, আমাদের একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এগুলা আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন এবং শেয়ার আর এগুলো একটু শেয়ার দিবেন, লাইক করবেন। ওকে, তো থ্যাংক ইউ, আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ, টাটা।